এবারও সেই রুটিন অনুযায়ী এখানে আমরা সম্মিলিত হয়েছি। প্রতিবারে দুদিনের বৈঠক হয়। এবারে বৃষ্টি, বন্যা এবং অন্যান্য বিভিন্ন কারণের জন্য একদিনেই আমরা সীমিত করেছি বৈঠককে। যা বিষয়বস্তু একদিনের মধ্যে আমরা পুরোপুরি আলোচনা করে শেষ করব এই আশা নিয়ে সবাইকে ডাকা হয়েছে। বৈঠকের উদ্বোধনের সময় মঞ্চে উপস্থিত আমাদের দুজন সর্বভারতীয় সম্পাদক মাননীয় সুরেশ পূজারী এবং মাননীয় রাহুল সিনহা, আরো দুজন প্রাক্তন সভাপতি যারা আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য সবসময় উপস্থিত থাকেন। তার মধ্যে মাননীয় সুকুমার দা বেশ কয়েক মাস পরে, কয়েকটি বৈঠকের পরে আসতে পেরেছেন। মাঝখানে স্বাস্থ্য খারাপ থাকার জন্য আসতে পারেননি। তাকে এবার আমরা সঙ্গে পেয়েছি। মাননীয় অসীম দা সবসময় থাকেন, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। প্রদেশের সব সাধারণ সম্পাদকগণ, সহসভাপতি, সম্পাদক, সাধ্যক্ষ, সমস্ত নেতৃবর্গ, সঙ্গে সঙ্গে সেল মোর্চার প্রমুখরা, জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ, ন্যাশনাল কাউন্সিল মেম্বার, কোর কমিটির সদস্য ইত্যাদি, এছাড়াও যারা আমন্ত্রিত সদস্য হিসেবে এসছেন সবাইকে আমি প্রথমে স্বাগত জানাচ্ছি। পুরো দিন যাতে আমরা সমস্ত বিষয় সুচারুরূপে আলোচনা করে শেষ করতে পারি সেই জন্য সবার সহযোগিতাও কামনা করছি। অতি সম্প্রতি বিস্তারক যোজনা হয়ে গেল। জুন মাস পুরাই প্রায় আমরা লেগেছি। 15 দিনের জায়গায় সেটা বাড়তে বাড়তে প্রায় 1 মাসই হয়ে গেছে। ফলেতে প্রথমবার আমরা বহু বুথে এবং বহু পরিবারে যাওয়ার সুযোগ পেলাম। কয়েক লক্ষ পরিবারে আমরা পৌঁছেছি। প্রায় 8000 কার্যকর্তা এরকম যারা 1 সপ্তাহ থেকে 15 দিন বাড়ির বাইরে থেকে এই বিস্তারক যোজনার কাজে অংশগ্রহণ করেছেন। সব মিলিয়ে প্রায় 21000 কর্মী, কার্যকর্তা, নেতা তারা বাড়ির বাইরে, নিজের বুথের বাইরে গিয়ে কাজ করেছেন। আর সেই জন্য প্রায় 45,000 বুথকে আমরা স্পর্শ করতে পেরেছি। আমাদের উদ্দেশ্য ছিল সমস্ত বুথ এবং সমস্ত পরিবারে পৌঁছানো। তো 45,000 বুথে আমরা পৌঁছেছি। এখনো অনেক জেলাতে এই যোজনা চলছে। বিভিন্ন কারণে তারা একটু দেরিতে শুরু করেছেন। কিছু কিছু মন্ডলে সংঘর্ষের কারণে সেই সময় কাজ করা যায়নি, তারা সময় নিয়ে পরে কাজ শুরু করেছেন। এখনো নিরন্তর এই যোজনা চলেছে। আমরা সবাইকে বলেছি 80-90% বুথে পৌঁছবার জন্য চেষ্টা চালিয়ে যান, আর সেই অনুযায়ী কাজ চলছে। আর এই পরিবার পর্যন্ত সম্পর্ক করার কারণে হাজার হাজার কার্যকর্তা রাস্তায় নেমে কাজ করার কারণে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ভারতীয় জনতা পার্টির একটা বিস্তার হয়েছে। সাধারণ মানুষ বিজেপিকে নিজের বাড়িতে, নিজের পাড়ায় দেখতে পেয়েছেন। যে পরিবারে কোনোদিন বিজেপির কেউ পা রাখেনি সেই পরিবারেও গিয়ে আমরা বিজেপির কথা বলেছি। কেন্দ্রীয় সরকারের যে সাফল্য সেটা বলেছি, দীনদয়ালজি উপাধ্যায়ের আদর্শের কথা বলেছি। মানুষ আমাদেরকে সাদরে আগ্রহ করে আহ্বান করেছেন, বাড়িতে বসিয়েছেন, চা খেয়েছেন, গল্প করেছেন, মেম্বার হয়েছেন। ফলে তো একটা জনজাগরণ হয়েছে পশ্চিমবঙ্গে। এই জনজাগরণের লাভটা সংগঠনে রূপান্তরিত করতে হবে। তার জন্য এখন বিভিন্ন মন্ডলেতে জনসভা, বিভিন্ন স্থানীয় ইস্যু নিয়ে আন্দোলন আমাদের করতে হবে। বিশেষ করে পঞ্চায়েত স্তরে যে ব্যাপক দুর্নীতি হয়েছে সে দুর্নীতিকে তুলে ধরতে হবে। তার তথ্য প্রমাণও আমাদের কাছে বহু এসেছে। তার জন্য যেমন আরটিআই করার দরকার আছে, বিআইএল করার দরকার আছে, সেরকম পঞ্চায়েত ঘেরাও বা ব্লক অফিস ঘেরাওয়ের মাধ্যমেও জনসমক্ষে এই বিষয়কে তুলে ধরার চেষ্টা করতে হবে, যাতে মানুষ দেখতে পান যে বিজেপি তাদের সঙ্গে, তাদের জীবনের সঙ্গে যুক্ত সমস্যা, তাদের অধিকার নিয়ে আন্দোলন করছে। তাহলে মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবেন, যার লাভ আমরা পঞ্চায়েত ইলেকশনে পেতে পারি। এই বিস্তারক যোজনাতে আমাদের সর্বভারতীয় নেতারা, মাননীয় কৈলাসজি, মাননীয় শিবপ্রকাশজি, মাননীয় রাহুল দা এবং সুরেশ পূজারী, তারাও বিভিন্ন জেলাতে গিয়ে রাত্রিবাস সহ গ্রামে গ্রামে গিয়ে অতি সাধারণ পরিবারে ভোজন করেছেন, পরিবারে পরিবারে সম্পর্ক করেছেন। ফলে সাধারণ কর্মীরা খুব উৎসাহিত হয়েছেন। আর প্রদেশের নেতারাও প্রায় সবাই গেছেন, বাইরে থেকেছেন, জেলার নেতারাও গেছেন। মন্ডল স্তরে যতটা আশা করেছে আমরা ততটা হয়নি। তার কারণে বহু মানুষ, বহু কার্যকর্তা যারা প্রথমবার আমাদের কমিটিতে এসে কাজ করার শুরু করেছেন, তারা এখনো ঠিক সেইভাবে বাড়ি ছেড়ে গিয়ে কাজ করাটা রপ্ত করতে পারেননি।
তাই ওই সংখ্যা কম আছে। তাই এখনো চেষ্টা হচ্ছে তাদেরকে কোনো না কোনোভাবে এই বিস্তার যোজনার মধ্যে লাগানো, যাতে তারা কাজটা নিজের মতো করে বুঝে নিতে পারে। এই অভিযান চলাকালীন প্রায় 300টি জায়গায় বিভিন্ন রকমের সংঘর্ষ হয়েছে। আমরাও 250 জায়গায় এফআইআর করেছি। বহু জায়গায় এফআইআর করার দরকার হয়নি বা করা হয়নি, অনেকে সাহস করে করতেও পারেনি। আর এই সংঘর্ষের সময় আমাদের কর্মীদের মারা হয়েছে, মাথা ফাটানো হয়েছে, মারাও গেছেন সেদিন চোপড়াতে একজন, বাড়ি ভাঙা হচ্ছে, বাড়িতে আগুন দেওয়া হয়েছে, দোকান লুট করা হয়েছে, সোনার দোকান, মুরগির পোল্ট্রি লুট করা হয়েছে, কারখানার মেশিন তুলে নিয়ে যাওয়া হয়েছে। যত রকম ভাবে অত্যাচার হতে পারে এরকম বড় বড় 84টা ঘটনা আমরা লিখিতভাবে এফআইআর সহ কেন্দ্র সরকারকেও জানিয়েছি, এবং সেই সংঘর্ষ এখনো চলছে। এই পরিস্থিতির মধ্যে 21,000 কার্যকর্তা বাইরে বেরিয়েছেন, কাজ করেছেন। এক একজন কার্যকর্তার উপরে দুবার আক্রমণ হয়েছে। আমি বহু জায়গায় গেছি বিধানসভা অনুযায়ী, সেখানকার সমস্ত বিস্তারকদেরকে ডেকে বৈঠকে তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। এরকম ঘটনা আছে, একজন কার্যকর্তাকে একটি বুথে পাঠানো হয়েছে, সেখানে ঝামেলা হয়, সংঘর্ষ হয়, মারপিট হয়, তাকে ফিরে আসতে বলা হয়। তিনি বললেন যে আমাকে আরেক জায়গায় পাঠান, সেখানেও গেছেন, 1-2 দিন পরে সেখানেও সংঘর্ষ হয়েছে, আবার ডেকে পাঠানো হয়েছে। তিনি বললেন আমি বাড়ি যাওয়ার জন্য বাড়ি ছাড়িনি, আমাকে আরেকটি বুথে পাঠান। এরকম মনোবল আর উৎসাহের সঙ্গে আমাদের কার্যকর্তারা কাজ করেছেন, ফলে পশ্চিমবঙ্গে একটা ব্যাপক জনাধার তৈরি হয়েছে। তার পরিণামস্বরূপ বিভিন্ন পার্টির কর্মী নেতারা আজকে দলে দলে বিজেপির বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিজেপির ঝান্ডার তলায় একত্রিত হচ্ছেন, বিজেপিতে যোগ দিচ্ছেন। কংগ্রেস, সিপিএম, টিএমসি, আরএসপি, ফ্রন্ট ব্লক সমস্ত বিরোধী পার্টির কর্মীরা আজকে বিজেপির দিকে আসছেন। অতি সম্প্রতি আমরা সাংগঠনিক কিছু পরিবর্তন করেছি। অনেক বরিষ্ঠ কার্যকর্তাদের অনেক বছর পার্টিতে কাজ করেছেন, পদাধিকারী হিসাবে ছিলেন, তাদেরকে সংগঠনের সোজাসুজি কাজ থেকে আমরা অব্যাহতি দিয়েছি, কারণ কিছু নূতন যুবক কার্যকর্তাদের সামনে আনতে হবে। আর তাদের অভিজ্ঞতাকে যাতে আমরা কাজে লাগাতে পারি, সেজন্য সংগঠনের বিভিন্ন কমিটি, বিভিন্ন ডিপার্টমেন্ট সমস্ত জায়গায় তাদেরকে নিযুক্ত করা হবে, যাতে তাদের অভিজ্ঞতা, তাদের প্রদেশ আমাদের কাজে লাগে। সেই যোজনাও চলেছে। প্রদেশকে আমরা 4টি জোনে ভাগ করেছি, যাতে আরো ব্যাপকভাবে নিচের স্তরে সেই যোজনাকে পৌঁছে দেওয়া যায়। 5 জোনের মধ্যে উত্তরবঙ্গ আর এখানে সবকটা আমাদের সাংগঠনিক 8টা জেলা নিয়ে এখন 9টা হয়ে গেছে কালিম্পং হওয়ার জন্য। তারপরে মুর্শিদাবাদ, নদিয়া, ব্যারাকপুর, বারাসাত, বসিরহাট এগুলো নিয়ে একটা জোন, কলকাতার 4টে জেলা, দক্ষিণ চব্বিশ পরগনার 2টো জেলা এবং নর্থ সুবাবন নিয়ে একটা জোন। এদিকে হুগলি থেকে আরম্ভ করে মেদিনীপুর অব্দি, ঝাড়গ্রাম অব্দি একটা জোন, এবং বীরভূম, বর্ধমানের 3টে এবং এটা নিয়ে বাঁকুড়া, পুরুলিয়া নিয়ে একটা জোন। তারা আলাদা টিম তৈরি করেছে। আমরা আপাতত সংযোজক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। ধীরে ধীরে তাদের টিমের সংখ্যা বাড়ানো হবে, যাতে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লক স্তর পর্যন্ত সব জায়গায় সমানভাবে সাংগঠনিক গতিবিধিকে নিয়ে যাওয়া যায়। আমাদের পাশের রাজ্য বিহারে আবার এনডিএ সরকার হয়েছে। সেখানকার শাসক নীতিশ কুমার 10 বছর আমাদের সঙ্গে সরকার চালিয়েছিলেন। আর সেই সময় বিহার জঙ্গল রায় থেকে বেরিয়ে এসেছিল এবং সেখানকার মানুষ নিশ্চিন্তে বাঁচতে শিখেছিলেন। উন্নয়নের ধারা গ্রাম পর্যন্ত পৌঁছেছিল, দুর্নীতি মুক্ত হয়েছিল, সন্ত্রাস মুক্ত হয়েছিল। কিন্তু পরিস্থিতির কারণে তিনি আমাদের ছেড়ে গেছিলেন, লালু প্রসাদের সঙ্গে সরকার গঠন করেছিলেন। 3 বছরের মধ্যে তিনি বুঝতে পেরেছেন যে ভুল জায়গায় এসেছেন, ভুল লোকের সঙ্গে থাকছেন, এবং তিনি তার কার্যপদ্ধতি পরিবর্তন করেছেন। সেখান থেকে বেরিয়ে এসে আমার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এনডিএ সরকার হয়েছে। দুর্নীতির সঙ্গে আপোষ বন্ধ করেছেন, ফলে বিহারের সঙ্গে সঙ্গে সারা দেশে একটা উন্মাদনা দেখা দিয়েছে এবং পশ্চিমবাংলায় তার প্রভাব পড়েছে। স্বাভাবিকভাবে সমস্ত ক্ষেত্রে তার গতি এসেছে। উত্তরপ্রদেশের নির্বাচনে জেতার পরে একটা পরিবর্তন এসেছিল বাংলায়, বিহারের এই সরকার গঠন সেই গতিকে আরো বাড়িয়ে দিয়েছে। তাই আমাদেরকে আরো সক্রিয় হতে হবে, সতর্ক হতে হবে, আরো ব্যাপকভাবে গ্রামে গঞ্জে যেতে হবে, যাতে যে মানুষগুলি বিজেপিতে আসার জন্য বসে আছেন তাদের সঙ্গে আমরা সম্পর্ক করে তাদেরকে পার্টিতে নিয়ে আসতে পারি। সারা পশ্চিমবাংলা যা পরিস্থিতি আজকে, প্রশাসন বলে কিছু নাই আজকে, দুষ্কৃতকারীরা সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে, রাজনৈতিক হিংসা ব্যাপক, শাসক দলের মধ্যে খুনোখুনি মারামারি চলছে, প্রত্যেকদিন মারা হচ্ছে। বিরোধী দল তার মধ্যে বিশেষ করে বিজেপি যে এই ঘটনার প্রতিকার করার চেষ্টা করছে, তার উপরে আক্রমণ হচ্ছে, আমাদের কর্মীদের উপরে আক্রমণ হচ্ছে। চোপড়াতে হয়েছে,
সেদিন বজবজে হয়েছে, নৃশংসভাবে খুন করা হয়েছে। একজনকে গুলি করে প্রকাশ্যে, একজনকেও সেরকম তার গলা কেটে দেওয়া হয়েছে। এই যে ব্যাপক আক্রমণ আমাদের পার্টির কর্মীদের উপরে হচ্ছে, এরও প্রতিরোধ গড়ে তুলতে হবে। দার্জিলিং এ প্রায় 1.5 মাস হয়ে গেল, শাসন বলে কিছু নাই, লাগাতার হিংসা আন্দোলন চলেছে, বন্ধ চলেছে, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বসিরহাটে আমরা দেখলাম সাম্প্রদায়িক দাঙ্গা। সারা ভারতবর্ষে কোন রাজ্যে আছে সাম্প্রদায়িক দাঙ্গা হয় না? আমাদের শাসনের ফলে আজকে সব জায়গায় শান্তি এবং দুষ্কৃতকারীদেরকে সাবধান হয়ে গেছে। কিন্তু পশ্চিমবাংলায় গত বছর মহরম বা দুর্গা পূজার সময় আমরা দেখেছি একাধিক জেলাতে গন্ডগোল হয়েছে। তারপরে আমরা ধুলাগড় দেখেছি, তার আগে কালিয়াচক দেখেছি, একাধিক ঘটনা ঘটে চলেছে। পুলিশ আক্রান্ত হচ্ছে, পুলিশের থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের অধিকারীরা পালিয়ে যাচ্ছেন, তাদেরকে সরকার কাজ করতে দিচ্ছে না। সমস্ত দোষটা হয় তাদের ঘাড়ে চাপিয়ে ট্রান্সফার করা হচ্ছে, নাহলে কেন্দ্র সরকার বা অন্য কারো ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। তাই খালি দার্জিলিং বা বসিরহাট নয়, চোপড়াতে আমাদের কর্মী খুন হয়েছেন। তারপরে সেখানকার জনরোষে ওখানকার টিএমসির অফিস ভেঙে পুড়ি দিচ্ছিল। আজকে টিএমসির কোনো ঝান্ডা আপনি উত্তর দিনাজপুর জেলাতে দেখতে পাবেন না। আমরা 3-4 দিন আগে গিয়েছিলাম, আমি মাননীয় সুব্রত দা, প্রতাপ দা, ওখানকার কার্যকর্তারা ছিলেন। আমরা শিলিগুড়ি থেকে রায়গঞ্জ পর্যন্ত প্রায় 250 কিলোমিটার এলাম। চোপড়াতে বিশাল জনসভা হয়েছে, হাজার হাজার লোক, একটা মন্ডলে এত বড় জনসভা হতে আমাদের পশ্চিমবঙ্গে কোথাও হয়নি। এই যে ব্যাপক জনরোষ এবং বিজেপি থেকে আসার যে আগ্রহ লোকে, সেখানে সিপিএম কংগ্রেসের পুরনো নেতারা, টিএমসির নেতারা এসে বিজেপিতে যোগদান করেছে। পুরো জেলার মধ্যে কোথাও একটা টিএমসির ঝান্ডা নেই আছে। রায়গঞ্জ শহরে আদিবাসী মহিলাদের উপর অত্যাচার হয়েছে, তার ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। আদিবাসী সমাজের লোকেরা পুরো শহর দখল করে টিএমসির পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছেন, দোকান জ্বালিয়েছেন। সেখানে কোথাও পুলিশ প্রশাসন বা শাসনের কেউ নাই। সেখানকার এমপির বিরুদ্ধে স্লোগান উঠেছে, এমএলএর বিরুদ্ধে যে মন্ত্রী আছেন আদিবাসী সমাজের লোক, তাকে বলা হচ্ছে আপনি পদত্যাগ করুন। বসিরহাটের এমএলএ এলাকায় থাকতে পারছেন না, মানুষ তাকে ওখান থেকে তাড়া করে বার করে দিয়েছে। চোপড়ার এমএলএ নিজেই খুনের সঙ্গে যুক্ত, তার নামে কমপ্লেন হয়েছে। টিএমসি পার্টি বা তার সরকারের অস্তিত্ব কোথাও দেখা যাচ্ছে না। হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। সামলাতে গেলে ভোট নষ্ট হবে, তাই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে শাসন চালানোর চেষ্টা হচ্ছে। তাই আমরা দাবি করেছি 356 ধারা, কেন্দ্র সরকার যে ধীরে ধীরে সমস্ত শাসন ব্যবস্থা নিজের হাতে নিয়ে নেবে, রাজ্য সরকার দরকার কি আছে? তাকে বরখাস্ত করে 356 ধারা জারি করা হোক, এটা আমরা ডিমান্ড করেছি। সার্বিকভাবে পশ্চিমবাংলার শাসন, এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আর নিচের দিকে যাচ্ছে। অতি সম্প্রতি প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, প্রবল বৃষ্টি এবং বাঁধের জলের কারণে সারা দক্ষিণ বাংলায় বেশিরভাগ জেলা আজকে প্লাবিত। প্রতি বছরই রুটিন করে বন্যা হয়, আর বন্যা হলে এখানকার সরকার অন্যকে দোষারোপ করে, কেন্দ্রকে, অন্য রাজ্যকে। এটা একটা ফ্যাশন পরিণত হয়ে গেছে। তার ব্যতিক্রম এবারও হয়নি। মুখ্যমন্ত্রী প্রথম থেকে গিয়ে রেখেছেন ম্যানমেড বন্যা। ঝাড়খণ্ড জল ছেড়েছেন না জিজ্ঞেস করে, যখন দেখা যাচ্ছে সমস্ত তথ্য ভুল বলছেন উনি, তখন ধীরে ধীরে অন্যরকম ভাবে ঘোরানোর চেষ্টা করছেন। অন্যের উপরে দোষ চাপিয়ে নিজেকে নির্দোষ করায় যে চালাকি উনি শুরু করেছেন, এটা ধীরে ধীরে ধরা পড়ে যাচ্ছে। তাই জনরোষ আরো বেড়ে যাচ্ছে। মানুষ সরকারি অফিসারদেরকে ধাক্কা মেরে বার করে দিচ্ছে, এমএলএ গাড়ি ভেঙে দিচ্ছে। মুখ্যমন্ত্রী লোক দেখানোর জন্য, ছবি তোলার জন্য একটা জায়গায় গিয়ে চলে এসছেন, ত্রাণ পৌঁছচ্ছে না। দিনের পর দিন মানুষ খাবার ছাড়া, জল ছাড়া কোনো মতে বেঁচে আছেন, তাকে উদ্ধারের ব্যবস্থা নেই। উনি অন্যকে দোষারোপ করে আর নিজের দোষ চাপার চেষ্টা করছেন, অন্যের সমালোচনা করছেন, সমস্যা সমাধানের চেষ্টা করছেন না। এটা তার অভ্যাসের একটা ফল। সব জায়গায় উনি আজকে কারণ কারণ দোষ দেখেন, কারণ কারো হাত দেখেন। দার্জিলিং এতে যে সমস্যা চলছে, উনি বলছেন চীনের হাত। বসিরহাটে গন্ডগোল হচ্ছে, সেখানে বাংলাদেশের হাত আছে। বন্যা হয়েছে, সেখানে ঝাড়খণ্ডের বা কেন্দ্র সরকারের হাত আছে। ওনার হাতটা কোথায় আছে? উনি কি করছেন? ওনার কোনো দায়িত্ব নেই, খালি দোষারোপ করা, অন্যের ভুল ধরা। এই অভ্যাসটার জন্য আজকে কোনো কিছু না করেই এখানকার প্রশাসন ধীরে ধীরে আর মাটিতে চলে যাচ্ছে। মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষের জীবনের সুরক্ষা নেই, পুলিশ প্রশাসনের সুরক্ষা নেই, তারা থানা ছেড়ে পালিয়ে যাচ্ছে, তাদের উপর আক্রমণ হচ্ছে। এই একটা ভয়ঙ্কর পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। সাধারণ মানুষ আজকে খুব ক্ষুব্ধ, বিক্ষুব্ধ। ছোট ছোট ঘটনা রাস্তাঘাটে ব্যাপক আকার ধারণ করেছে, মানুষের ধৈর্য নষ্ট হয়ে গেছে। সিপিএম এর শেষের দিকে 2-3 বছর যেরকম পরিস্থিতি হয়েছিল, আজকে
এদের দ্বিতীয় টার্মে 1 বছরের মধ্যে সেই পরিস্থিতি তৈরি হয়েছে যেটা মানুষের সহ্যের সীমার বাইরে চলে যাচ্ছে। আমাদের রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেল। রাষ্ট্রপতি নির্বাচনে যে ব্যাপক জয়লাভ, প্রশ্ন উঠেছিল বিজেপি এককভাবে নিজের প্রার্থীকে জেতাতে পারবে কিনা। তারপর দেখা গেল জিতে যাচ্ছে। কত মার্জিন হবে প্রশ্ন উঠেছিল। স্বাভাবিকভাবে ব্যাপক ভোটে জিতেছেন। 65-66% ভোট পেয়েছেন আমাদের মাননীয় রাজনাথ কোবিন্দ। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার যেটা, পশ্চিমবাংলায় আমাদের হিসাবে 6টা মাত্র এমএলএ ভোট ছিল, তারপর আমরা 5টা ভোট পেয়েছি। তার চেয়ে উল্লেখযোগ্য যেটা, 10টা ভোটকে ক্যান্সেল করেছেন এখানকার এমএলএরা, মানে এখানকার সরকারের এখানকার নেতৃত্বের প্রতি তারা আস্থা দেখিয়ে নিজের ভোট ক্যান্সেল করেছেন। এবং প্রায় 14 জন এমপি ভোট দিয়েছেন আমাদের কাছে যা খবর আছে। উপরাষ্ট্রপতি নির্বাচন আছে, তার চেয়ে বেশি এমপি আমাদের ক্যান্ডিডেটকে ভোট দেবেন পশ্চিমবাংলা থেকে। এটাও একটা পশ্চিমবাংলার রাজনৈতিক পরিবর্তনের সূচক হিসেবে দেখা দিচ্ছে। মাঝখানে সর্বভারতীয় ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সীমা চীনের সঙ্গে মাঝে মধ্যে ছোটখাটো ঝামেলা হয়ে থাকে। চীন ইচ্ছা করে বহু জায়গায় আমাদের সীমা লঙ্ঘন করছে বা আমাদেরকে দোষারোপ করে একটা টেনশন তৈরি করার চেষ্টা করছে। আন্তর্জাতিক রাজনীতিক যে ব্যাপক পরিবর্তন, নরেন্দ্র মোদীর যে রাজনীতি, বিশ্ব রাজনীতির ফলে তার যে প্রভাব বাড়ছে, সমস্ত শক্তিশালী দেশ আজকে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে, তার পরিণামস্বরূপ চীন ধীরে ধীরে উত্তেজিত হচ্ছে। তার সঙ্গী বলতে সাম্প্রদায়িক এবং উগ্রপন্থী রাষ্ট্র পাকিস্তান আছে। পরস্পরের আর্থিক সম্বন্ধ এবং ভারতের শত্রুতা তাই তাদেরকে এক করেছে। এর ফলে আজকে চীনের বিরোধিতা বাড়ছে দুনিয়াতে। বড় বড় দেশ ভারতের সঙ্গে এসে চীনের নীতির বিরোধিতা করছে, তাই তারা কোনো না কোনোভাবে আমাদের ডিস্টার্ব করছে। একটা মজার জিনিস দেখা যায়, যখন দার্জিলিং এ কোনো রকম টেনশন দেখা যায়, চীনও কোনো না কোনো জায়গায় সীমার কিছু না কিছু উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে। আমার মনে হয় এটা চিন্তার বিষয়। আমাদের কেন্দ্রীয় সরকারও নজরে আছে, তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমার কাছে, আমাদের কাছেও চিন্তার বিষয়, আমাদের সতর্ক থাকার দরকার আছে। সার্বিকভাবে সর্বভারতীয় রাজনৈতিক পরিবর্তনের ঢেউ পশ্চিমবঙ্গে লেগেছে। এখানকার বিরোধী পার্টিগুলো ধীরে ধীরে কমজোর হয়ে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। উত্তর পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল বিজেপি সবচেয়ে দুর্বল জায়গা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলে যদি উন্নতি না হয়, উত্তর দক্ষিণ পশ্চিম ভারতের উন্নতি হলেও পুরো দেশের উন্নয়ন সম্পূর্ণ হবে। মাননীয় অমিত শাহ বলেছেন সারা ভারতবর্ষে আমরা জিতে চলেছি নিরন্তরভাবে। রাজ্যের কোন রাজ্য জিতে চলেছে, আজ আমরা 18টা রাজ্যে সরকার চালাচ্ছি। কিন্তু পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার জিতে গেলাম। কিন্তু এবং উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো এখনো সংগঠন আমাদের দুর্বল আছে, সেখানে যদি আমরা সংগঠন শক্তিশালী না করতে পারি এবং এখানে যদি সরকার গঠন করতে না পারি, সারা ভারতবর্ষ জিতলেও আমাদের জিত অসম্পূর্ণ থাকবে। তাই আমাদের সর্বভারতীয় নেতৃত্ব যারা বাংলার দিকে বিশেষ নজর দিয়েছেন, মাননীয় অমিত শাহ বিস্তারক যোজনা প্রারম্ভ করার জন্য পশ্চিমবাংলায় নিজে এসেছেন। 3 দিন এখানে থেকেছেন, দলিত পরিবারে ভোজন করেছেন, সাধারণ কার্যকর্তাদের সঙ্গে বুথ কমিটির বৈঠক করেছেন, বুদ্ধিজীবী সমাবেশে যোগ দিয়েছেন। সমস্ত কার্যক্রমে যে উন্মাদনা আর উৎসাহ দেখা গেছে, তিনিও প্রভাবিত হয়েছে যে হ্যাঁ, পশ্চিমবাংলার কাজ বাড়ছে, পশ্চিমবঙ্গ এগোতে আরম্ভ করছে। তাই আমরা যারা এই পশ্চিমবাংলার দায়িত্ব নিয়েছি কাজ বাড়াবার, এখানে তারা বসে আছে। আমার সবার কাছে নিবেদন, এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে আমাদেরকে পশ্চিমবাংলায় নিজের শক্তিকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রত্যেকটি নাগরিক পশ্চিমবাংলা বুঝতে পারে যে বিজেপি এগোচ্ছে, বিজেপি বাড়ছে, বিজেপি জিততে চাইছে। ভারতবর্ষের মোদীজির নেতৃত্বে যে উন্নয়নের ধারা চলেছে, যে বিকাশ যাত্রা চলেছে, পশ্চিমবাংলাকে যদি তার সঙ্গে যুক্ত করতে হয়, সেই বিকাশের লাভ নিতে হয়, তাহলে পঞ্চায়েত থেকে পার্লামেন্টের সমস্ত স্তরে আমাদের বিজয়ী হতে হবে, জিততে হবে। সেই দিশাতে আমরা কদম বাড়িয়েছি, মানুষ এটা বুঝতে পারছেন। তাই হাজার হাজার মানুষ আজ বিজেপি ঝান্ডার তলায় আসছেন। নূতন পুরনো সমস্ত কার্যকর্তারা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় এসেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এসেছে, সন্ধিক্ষণে এসেছি। পশ্চিমবাংলার কাজকে প্রভাবিত করে, প্রভাবশালী করে বিজয়ী করার জন্য আমাদের সবাইকে একবার পরিশ্রম করতে হবে। আমি আশা করব পরের 3 মাস পরে যখন আমরা মিলিত হব, পশ্চিমবাংলার রাজনৈতিক পরিদৃশ্য, বিজেপির সাংগঠনিক শক্তির মধ্যে অনেক পরিবর্তন হবে। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভারত মাতা কি জয়।